স্বামী প্রভানন্দ রচিত শ্রীরামকৃষ্ণের অন্তলীলা। পরদিন সোমবার 30শে নভেম্বর 1885। আজ দিনের বেলা উল্লেখযোগ্য তেমন কিছু ঘটনা মাস্টারমশাইয়ের দৃষ্টিতে পড়েনি। শুধু তাঁর অনুপস্থিতিতে দুপুরবেলা ঠাকুর শ্রীরামকৃষ্ণ দূর থেকে সঙ্গীত শুনে সমাধিস্থ হয়ে পড়েছিলেন। সন্ধ্যাবেলা বৈঠকখানাতে নরেন্দ্র প্রমুখ ভক্তগণ শ্রীরামকৃষ্ণকে ঘিরে বসেছিলেন। শ্রীরামকৃষ্ণ তাঁর তীব্র দেহ যন্ত্রণা ভুলে গিয়ে মাঝে মাঝে ভাবসাগরে ডুব দিচ্ছিলেন। একসময় শোনা গেল শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখছি সব মায়া, শরীরটা খোল মাত্র, সব রামময়, সোহং বুদ্ধি নয়, তিনি সব হয়েছেন। কিছুক্ষণ চুপচাপ। ইতোমধ্যে শ্রীরামকৃষ্ণ ভাব সামলে নিয়েছেন। তিনি নরেন্দ্রকে লক্ষ্য করে বলেন, দেহ ছাড়তে একটু ভাবনা, পাছে তোরা পাগল হয়ে বেড়াস। আরো কিছু সময় অতিবাহিত হয়। শ্রীরামকৃষ্ণ হঠাৎ বলেন, মেয়ে মানুষ দেখতে পাচ্ছি না, দেখলে গা কেমন করে। ঠাকুরের ব্যাধি ক্রমেই জটিল আকার ধারণ করছে। তাঁর দেহ যন্ত্রণা বেড়েই চলেছে। এসব দেখে স্থির করা হয় কবিরাজি চিকিৎসা শুরু হোক। খুবই সম্ভবত বাগবাজারের নবীন পালকে ডাকা হয়। তিনি উপস্থিত হন তখন রাত্রি প্রায় 10টা। কবিরাজ ঠাকুরের রোগ পরীক্ষা করে ঔষধপত্রের ব্যবস্থা করেন। শ্রীরামকৃষ্ণ কবিরাজের সব ব্যবস্থা মেনে নিলেও একটি বিষয়ে প্রতিবাদ করে বলেন, পুল্লি ও পারবো না, গরম জলে যে যন্ত্রণা বাড়ে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের শরীরের ব্যাধি ক্রমেই বাড়তির দিকে। কিভাবে প্রাণপ্রিয় ঠাকুরকে একটু আরাম দেওয়া যায়, এই ভাবনায় সেবকেরা সর্বদাই চিন্তিত। ডাক্তার মহেন্দ্রলাল সরকার ঠাকুরের হোমিওপ্যাথি চিকিৎসা করছিলেন, কিন্তু গতদিন রাত্রিবেলা ব্যাধির প্রকোপ অত্যধিক বৃদ্ধি পাওয়াতে কবিরাজকে ডাকতে হয়েছিল। আজ মঙ্গলবার 1 ডিসেম্বর 1885, কৃষ্ণা সপ্তমী, 17ই অগ্রহায়ণ 1292। মাস্টারমশাই তাঁর স্কুল থেকে বেরিয়ে শ্যামপুকুর বাড়িতে পৌঁছান। তখন বেলা 2টো। তিনি শ্রীরামকৃষ্ণকে প্রণাম করে তাঁর কুশল বার্তা জিজ্ঞাসা করেন। শ্রীরামকৃষ্ণ বলেন, কাল রাতে ভারী কাশি হয়েছিল। তিনি আবেগ ভরা কণ্ঠে বলেন, একটা কাশির ওষুধ যদি দেয়। সেবক শরৎ ডাক্তার সরকার ও কবিরাজকে জানাবার জন্য গিয়েছিলেন।
একথা মাস্টারমশাই শুনতে পেলেন। এখন শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে বলেন, জিভে ঘা হয়েছে, জিভটায় টান ধরেছে। একজন সেবক জিজ্ঞাসা করেন, কতদিন হলো? নিজের গলা দেখিয়ে শ্রীরামকৃষ্ণ বলেন, ইনিও যতদিন উনিও ততদিন। এ কথা বলে শ্রীরামকৃষ্ণ হেসে ওঠেন। ইনি আর উনি অর্থাৎ গলার রোগটা যতদিন হয়েছে, জীবের ঘাটাও ততদিনই হয়েছে। কিছুক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ বলেন, কবিরাজ এলো না, কেমন লোক সব, এর উপর নির্ভর করে রয়েছি। মাস্টারমশাই প্রস্তাব করেন, তবে আমরা একজন যাই। শ্রীরামকৃষ্ণ বাধা দিয়ে বলেন, থাক থাক, দুজন গেছিল। পরদিন বুধবার 2রা ডিসেম্বর 1885 মাস্টারমশাই শ্যামপুকুর বাড়িতে এসেছেন। তখন বেলা 12:30। তিনি আজ আবার ডাক্তার সরকার ও কবিরাজের কাছে যাবেন। সেই জন্য ঠাকুরের রোগের উপসর্গাদি সম্বন্ধে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, খেতে কি লাগছে? শ্রীরামকৃষ্ণ বলেন, খুব। একটু থেমে তিনি আবার বলেন, গা ঝিমঝিম করছে। ঠাকুরের মুখে কথা শুনে মাস্টারমশাই নির্বাক হয়ে যান। কিছুক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ বাহ্যে করতে যান। বারান্দায় কিছুটা স্থান ঘেরা দিয়ে পায়খানার ব্যবস্থা করা হয়েছিল। এদিকে মাস্টারমশাই চিকিৎসকদের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। ঠাকুর ঘরে ফিরে বিছানার উপর বসেন। তাঁর বিছানার নিকট বসেন দেবেন্দ্রনাথ মজুমদার। ঘন ঘন কাশির দমক ঠাকুরকে যেন ব্যতিব্যস্ত করে তুলেছে। শ্রীরামকৃষ্ণ বলেন, হাওয়াতে কাশি বাড়ে, ঠিক যেমন হাওয়াতে আগুন আরো জ্বলে ওঠে। এবার তিনি বিছানায় শুয়ে পড়েন এবং দেবেন্দ্রনাথকে বলেন, পায়ে একটু হাত বুলিয়ে দাও। দেবেন্দ্রনাথ নিজেকে ধন্য জ্ঞান করেন। তিনি ঠাকুরের পায়ে হাত বুলিয়ে দিতে থাকেন। সময় গড়িয়ে চলে। দেবেন্দ্রনাথ হঠাৎ লক্ষ্য করেন শ্রীরামকৃষ্ণ ভাবের ঘোরে হাসছেন। তিনি হাসতে হাসতে বিছানায় উঠে বসেছেন। তাঁর হাসি আর থামে না। তিনি নিজেকে একটু সামলিয়ে নিয়ে বলেন, কেন হাসছি জানো? আমি বিছানায় পড়ে আছি আর 1-2 জন চুপ করে বসে ভাবছে, তাই ভেবে হাসছি। দুর্গা ঠাকুরের কাছে একজন লোক হাত গুটিয়ে বসেছিল। নূতন এক ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলে, মা তা ভালো আছেন? মাস্টারমশাই আবার যখন শ্যামপুকুর বাড়িতে এসেছেন তখন বিকাল 5:30। মাস্টারমশাই ঠাকুরের ঘরে ঢুকে দেখেন তিনি সেখানে নেই। জিজ্ঞাসা করেন, তিনি কি বাহ্যে গেছেন? মাস্টারমশাই পাশের ঘরে গিয়ে দেখেন ঠাকুর একখানি চেয়ারে বসে আছেন। মাস্টারমশাই
তার নিকটে গিয়ে মেঝেতে বসেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে বলেন, কি? কিছুক্ষণ পরে তিনি আবার বলেন, পায়খানা হয়নি। আরো কিছুক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ তাঁর নিজের ঘরে চলে যান। সেবক রাখাল ঠাকুরের আদেশে জানবাজারে রানী রাসমণির বাড়িতে গিয়েছিলেন। এখন সেখানে থেকে ফিরে এসে তিনি শ্রীরামকৃষ্ণকে নিবেদন করেন, ত্রৈলোক্য বাবুর সঙ্গে দেখা হয়নি। দারোয়ান বললে দেখা হবে না। এই ত্রৈলোক্য হচ্ছে মথুরবাবুর ছেলে। ত্রৈলোক্যনাথ বিশ্বাস প্রয়াত মথুরমোহন বিশ্বাসের ছেলে। বড় ছেলে দ্বারিকানাথের পর তিনি দক্ষিণেশ্বর কালীবাড়ির সেবায়িত হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ বলেন, তা থাকবে। রাখাল বলেন, তিনি অন্য লোক মারফত ত্রৈলোক্যবাবুর কাছে খবর পৌঁছে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে ডাক্তার মহেন্দ্রলাল সরকার উপস্থিত হয়েছেন। তিনি শ্রীরামকৃষ্ণের ব্যাধি ও তাঁর উপসর্গের খোঁজ খবর নেন। কথা প্রসঙ্গে ডাক্তার সরকার বলেন, বাম হাত দিয়ে ছোঁবে না, ডান হাত দিয়ে, এসব হচ্ছে দেশাচার। এর বাড়াবাড়ি হলে রোগে দাঁড়িয়ে যায়। ডাক্তার সরকার আবার বলেন, ম্যালেরিয়া হলে সরাসরি কুইনাইন দিতে হয়। তখন অত ওবিডিয়েন্স টু হানিম্যান করলে চলে না। উপস্থিতদের মধ্যে কোনো বিশ্বাসী ভক্ত বলেন যে ভগবানকে ডাকলেও তো কষ্টের লাঘব হতে পারে। ডাক্তার সরকার প্রতিবাদ করে বলেন, 2-4টে রোগী আরাম হয়েছে, ঈশ্বরকে ডাকলেই যে রোগ ভালো হবে এমন নয়। শ্রীরামকৃষ্ণ এতক্ষণ এ সকল আলোচনা শুনছিলেন। এখন ডাক্তার সরকারের কথার পিঠে তিনি বলেন, একথা সবাই বলে, একবার ঔষধ লেগে গেলে তবেই হলো। ডাক্তার সরকার বলেন, কুইনাইন খেলে 3 বছর আর জ্বর হয় না। তারপরে জ্বর হলে কুইনিনের দোষ দেওয়া যাবে না। একটু থেমে ডাক্তার সরকার কবিরাজি চিকিৎসা সম্বন্ধে বলেন, ওদের ঔষধে 1 মাসের কমে কখনো কাজ হয় না। কখনো কাজ হয়? ডাক্তার সরকার জান্তব চুম্বকত্ব, অ্যানিম্যাল ম্যাগনেটিজম সম্বন্ধে কিছু তথ্যাদি বলে উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দেন। নরেন্দ্রনাথ প্রশ্ন করেন, বাইরের পৃথিবীর চুম্বকত্ব কি জন্তুর দেহে প্রবেশ করে? ডাক্তার সরকার বলেন, আমি নিজে এর ভিতর তলিয়ে দেখিনি। কবিরাজি চিকিৎসা সম্বন্ধে ডাক্তার সরকারের বরাবরই বিরূপ ধারণা। ঠাকুরের ব্যাধির জন্য কবিরাজি ঔষধের প্রয়োগ ও তার সম্ভাব্য প্রতিক্রিয়া সম্বন্ধে ডাক্তার সরকার নিজস্ব অভিমত প্রকাশ করতে গিয়ে বলে বসেন, with due deference to that friend of our
of ours, they are a class who cannot be credited with honestly of purposes. মাস্টার মশাই ও উপস্থিত অনেকেই ডাক্তার সরকারের প্রবল জীবিকাগত ঈর্ষা দেখে বিস্মিত হন, দুঃখিত হন। কিন্তু শ্রীরামকৃষ্ণ ডাক্তার সরকারের আচরণ দেখে আমোদ করেন, মন্তব্য করেন, বেশ আনন্দ হচ্ছে। ডাক্তার খুব লোক কিনা। ডাক্তার সরকার উঠে পড়েন। এবার তিনি বিদায় নেবেন। তাঁর দৃষ্টি আকর্ষণ করে শ্রীরামকৃষ্ণ বলেন, আমার সম্বন্ধে কি ঠিক হলো? এ সময়ে ঠাকুর ডাক্তার সরকারের চিকিৎসাধীনে থাকলেও পরীক্ষামূলকভাবে কিছু কিছু কবিরাজি ঔষধও গ্রহণ করছিলেন, কিন্তু এই যৌথ চিকিৎসাতেও কোনো উল্লেখযোগ্য উপকার পেয়েছিলেন বলে মনে হয় না। দুদিন পরের একটি দৃশ্য। শ্যামপুকুরের বাড়িতে ঠাকুরের ঘর। দক্ষিণেশ্বরে ঠাকুরের স্বাস্থ্য তুলনামূলকভাবে ভালো যাচ্ছিল, এ বিষয়ে উল্লেখ করে নরেন্দ্রনাথ ঠাকুরকে আবদার করে বলেন, তাই দক্ষিণেশ্বরে চলুন, সেখানে কালী আছেন। শ্রীরামকৃষ্ণ বলেন, এখানে কি কালী নেই? স্মরণ করা যেতে পারে, কয়েকদিন পূর্বেই কালী পূজার সন্ধ্যায় ভক্তগণ ওই ঘরেই শ্রীরামকৃষ্ণ কালীর ভজন পূজন করেছিলেন। শ্রীরামকৃষ্ণের কণ্ঠরোগের উপসর্গের জটিলতা বেড়েই চলেছিল। সর্বপ্রকারের চেষ্টা সত্ত্বেও ঠাকুরের স্বাস্থ্যের ক্রমাবনতি ভক্তদের ও সেবকদের বিমর্ষ করে তুলেছিল। আজ শনিবার কৃষ্ণা চতুর্দশী, 21শে অগ্রহায়ণ, 1292, 5ই ডিসেম্বর 1885। মাস্টারমশাই তাঁর স্কুলে যাওয়ার পথে শ্যামপুকুর বাড়িতে এসেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে ঢুকে দেখতে পান তিনি নিদ্রামগ্ন। তিনি বিভিন্ন জনের কাছে শুনতে পান যে গত রাত্রে ঠাকুরের শরীরের অবস্থা খুবই আশঙ্কাজনক হয়ে উঠেছিল। শরীরে বেশ কম্পন হচ্ছিল, গায়ে লেপ দিয়েও সামলানো যাচ্ছিল না। নরেন্দ্র প্রমুখ সেবক ভক্তগণ সকলে খুবই বিব্রত বোধ করছিলেন, ঠাকুরের সম্বন্ধে আতঙ্কিত হয়ে উঠেছিলেন। মনে হয় ডাক্তার বিহারীলাল ভাদুড়িকে রাত্রে ডাকা হয়েছিল। মাস্টারমশাই আরও জানতে পারেন যে ঠাকুর গভীর রাতে তাঁর খোঁজ করেছিলেন। বিভিন্ন জনের কাছে মাস্টারমশাই শুনতে পান গত রাত্রের একটি প্রেম বিধুর কাহিনী। ঠাকুরের দেহের যন্ত্রণা উত্তরোত্তর বাড়তে দেখে অসহায় যুবক সেবকেরা ব্যতিব্যস্ত হয়ে উঠেছিলেন। শশী নিজেকে আর সামলাতে পারেননি। তিনি কাঁদতে শুরু করেন।
রাখালও কাঁদতে থাকেন। তাঁদের এভাবে কাঁদতে দেখে শ্রীরামকৃষ্ণের চোখ থেকে জল গড়িয়ে পড়ে। তিনি সেবকদের সান্ত্বনা দিয়ে বলতে থাকেন, কাঁদিস নে, শরীর কি চিরকাল থাকবে? সেদিন মাস্টার মশাইয়ের স্কুলে জরুরি কাজ ছিল। তিনি নিজে ডাক্তার সরকারের বাড়িতে যেতে পারবেন না। তিনি একজন লোক মারফত ডাক্তার সরকারের নিকট একটি চিঠি লিখে পাঠান। ঠাকুরের শরীরের বিস্তারিত খবর জানিয়ে ডাক্তারবাবুর সৎ পরামর্শ প্রার্থনা করেন। তারপর মাস্টারমশাই স্কুলে চলে যান। মাস্টারমশাই স্কুল থেকে শ্যামপুকুর বাড়িতে আবার যখন ফিরে আসেন, তখন বেলা 12:45। তিনি শুনতে পান যে ডাক্তার সরকার নিজে আসবেন ঠাকুরকে দেখতে। মাস্টারমশাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে প্রবেশ করে দেখতে পান সেবকগণ ছাড়াও গিরিশচন্দ্র ঘোষ ঠাকুরের নিকটে বসে আছেন। শ্রীরামকৃষ্ণ বিছানায় শুয়ে, নিকটেই ডাক্তার বিহারীলাল ভাদুড়ী শুয়ে ঘুমাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশচন্দ্রকে বলেন, যাও না, খাও গে। কিছুক্ষণ পরে সেখানে উপস্থিত হলেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার। তিনি ঠাকুরের শরীরের অবস্থা ও রোগের সম্বন্ধে খুঁটিনাটি খবর নেন। শ্রীরামকৃষ্ণ ইদানিং ভাতের মণ্ড পথ্য হিসেবে গ্রহণ করছিলেন, প্রতিদিন স্নানও করছিলেন। শ্রীরামকৃষ্ণের প্রস্তাব অনুমোদন করে ডাক্তার সরকার এই দুটি নিষেধ করে দেন। ভক্তদের মধ্যে কেউ কেউ বলেন, শ্যামপুকুর অঞ্চলের বদ্ধ আবহাওয়া অস্বাস্থ্যকর। ডাক্তার সরকার নিজেও লক্ষ্য করেছিলেন। শীতের সকাল ও সন্ধ্যায় সেখানে বাতাস ধোঁয়াশায় ভারাক্রান্ত হয়ে ওঠে। উপস্থিত ভক্ত ও সেবকদের সঙ্গে আলোচনা করে ডাক্তার সরকার শ্রীরামকৃষ্ণকে কলকাতার উপকণ্ঠে কোনো বাগান বাড়িতে স্থানান্তরের সুস্পষ্ট পরামর্শ দেন। কিছুক্ষণ পরে ডাক্তার সরকার তাঁর বক্তব্য বিস্তৃত করে বলেন, ইউ মে সে I have referred to a condition wherein the purpose of Paramahamsas going to an open place will never be fulfilled, but I should be sorry if that worsen. That মানে ব্যাধি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তত্ত্ব গ্রহণ করেন। নরেন্দ্রনাথ তাঁকে খাইয়ে দেন। তরল তথ্য গ্রহণ করতেও ঠাকুরের বেশ কষ্ট হচ্ছিল। ডাক্তার সরকার নিবিড় দৃষ্টিতে ঠাকুরের আহার দেখতে থাকেন। এমন সময় শ্রীরামকৃষ্ণ ডাক্তার সরকারের সাদাসিধে পোশাকের দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। ডাক্তার সরকার বলেন, শুধু দরবারে যাওয়ার সময় আমি পুরো সাহেবী পোশাক পরে যাই, অথবা এই সাধারণ পোশাকই পরে থাকি। ডাক্তার সরকার বিদায় নিয়ে চলে যান। ঠাকুরের কাছে উপস্থিত নরেন্দ্রনাথ মন্তব্য করেন, ডাক্তার খুব লোক। শ্রীরামকৃষ্ণ তাকে সমর্থন করে বলেন, খুব। এবার মুরব্বী ভক্ত রামচন্দ্র দত্ত এগিয়ে এসে বলেন, ডাক্তার সরকার তো বলে গেলেন, এবার তাহলে আপনার জন্য কলকাতার বাইরে একটা বাগান বাড়ি দেখি।
শ্রীরামকৃষ্ণ সম্মতি দিয়ে বলেন, হ্যাঁ, এখানে হজম খিদে কিছু হচ্ছে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণের সম্মতি পেয়ে রামচন্দ্র প্রমুখ ভক্তগণ এদিন থেকেই কলকাতার উপকণ্ঠে একটি বাগান বাড়ির সন্ধান করতে থাকেন। আজ রবিবার 22শে অগ্রহায়ণ 1292 অমাবস্যা 6ই ডিসেম্বর 1885। ডাক্তার মহেন্দ্রলাল সরকার ঠাকুর শ্রীরামকৃষ্ণের পত্র হিসেবে মাংসের স্যুপের ব্যবস্থা করে দিয়েছিলেন। স্যুপ খেয়ে ঠাকুর কিছুটা বল ফিরে পেয়েছেন। ভক্ত ও সেবক সকলেই সাময়িকভাবে হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। সকাল 7টা নাগাদ শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র প্রমুখ সেবকদের বলেন, মাংসের স্যুপ খেয়ে আজ উঠে বেড়াতে পারছি। সকালবেলাতেই প্রবীণ ভক্ত রামচন্দ্র দত্ত উপস্থিত হয়েছেন শ্যামপুকুর বাটিতে। তিনি শ্রীরামকৃষ্ণকে প্রণাম করে কুশল বার্তা জিজ্ঞাসা করেন। কথা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ তাকে বলেন, ছেলের হাতে চাবি দিলে সে ভাড়ার থেকে সব বার করে দেয়, তবে মার কাছ থেকে মাঝে মাঝে চেয়ে নিলে তত হয় না। রামচন্দ্রের মনে হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ ইঙ্গিত করছেন যে জগন্মাতার উপর পুরোমাত্রায় নির্ভরশীল শ্রীরামকৃষ্ণ জগন্মাতার নিকট থেকে কৃপা ভিক্ষা করে মাঝে মাঝে বিভিন্ন জনের মধ্যে বিতরণ করে দিয়েছেন। এই কৃপা বিতরণের মধ্যে দেখা গেছে একটি বৈশিষ্ট্য। এই কৃপা সহজলভ্য শুধুমাত্র অন্তরঙ্গদের মধ্যে। শ্রীরামকৃষ্ণ একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন। তিনি বলেন, যেমন বানর যখন সন্দেশের ভাঁড় নিয়ে পালায় তখন লোকে ধর ধর করে তাকে তাড়িয়ে নিয়ে যায়। বানর ভাঁড় ফেলে ভেঙে পালায়, আর কাছের লোক সন্দেশ খেতে পায়। মাস্টার মশাই শ্যামপুকুর বাড়িতে উপস্থিত হয়ে রামচন্দ্রের কাছে উপরোক্ত ঘটনা শোনেন। বাইবেলে অভিজ্ঞ মাস্টার মশাইয়ের মধ্যে দেখতে পান বাইবেলের একটি প্যারাবেলের সঙ্গে সৌসাদৃশ্য। স্বর্গরাজ্য কী ধরনের হবে বুঝাবার জন্য যিশু একটি প্যারাবল বলেছেন। 10টি কুমারী প্রদীপ হাতে নিয়ে বর দেখতে বেরিয়েছিল। এদের মধ্যে 5টি মেয়ে ছিল বোকা, বাকি 5টি বুদ্ধিমতী। বোকা মেয়েগুলি তাদের প্রদীপের জন্য কোনো বাড়তি তেল নেননি। অপর 5 জন বাড়তি তেল নিয়েছিল। বর আসতে খুব দেরি হয়ে যায়। তারা সকলে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে চিৎকার শোনা যায়, এই যে বর এসেছে, কে দেখবে এসো। মেয়েগুলি ঘুম থেকে উঠে তাদের প্রদীপের পলতে ঠিক করতে লাগলো। বোকা মেয়েগুলি দেখলে যে তাদের প্রদীপের তেল বাড়ন্ত। তারা অপর 5টি মেয়েকে বললে, আমাদের দীপ নিভে যাচ্ছে, আমাদের একটু তেল দাও। বুদ্ধিমতী মেয়েগুলি সম্মত হলো না, কারণ তাদের
বিশেষ বাড়তি তেল ছিল না। বোকা মেয়েগুলি তেলের সন্ধানে বেরিয়ে পড়ে। ইতিমধ্যে বর পৌঁছে গেল। বুদ্ধিমতী মেয়ে পাঁচটি হাসতে হাসতে বরের সঙ্গে চলে গেল ঘরের ভিতরে। বিয়ে বাড়ির দরজা বন্ধ করে দেয়া হলো। তেল জোগাড় করে বোকা মেয়ে পাঁচটি মেয়ে সেখানে এসে দেখে দরজা বন্ধ, তারা ভিতরে ঢুকতে পারে না। মাস্টারমশাই যখন শ্যামপুকুর বাড়িতে পৌঁছেছেন তখন সকাল 8টা। তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে উপস্থিত দেখতে পান রামচন্দ্র দত্ত, নরেন্দ্রনাথ, নবগোপাল প্রভৃতি কয়েকজনকে। শ্রীরামকৃষ্ণ তাঁর ঘরের মধ্যে ধীরে ধীরে হাঁটছিলেন। তিনি বলেন, মাংসের ঝোল খেয়ে বেশ আছি, বল পাচ্ছি, বেড়াতে পাচ্ছি। শ্রীরামকৃষ্ণ জানতে চান মাংস কি উপসর্গ হয়। নবগোপাল উত্তর করেন, না, কালীর সম্মুখে কাটা হয়, তবে আপনার জন্য কালীঘাট থেকে মহাপ্রসাদ নিয়ে আসুক। শ্রীরামকৃষ্ণ বলেন, না, অত দূর যাবে? নবগোপাল বলেন, আনন্দময়ীর কাছে কচি পাঁটা কাটুক না। শ্রীরামকৃষ্ণ বলেন, ছি, অমন কর্ম করে? ডাক্তার সরকারের নির্দেশানুসারে রামচন্দ্র দত্ত শ্রীরামকৃষ্ণের বসবাসের জন্য কলকাতার বাইরে একটি উপযুক্ত বাগান বাড়ির সন্ধান করতে থাকেন। রামচন্দ্র ত্রৈলোক্যনাথ বিশ্বাসের নিকট গিয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে কুটি বাড়ি বা অন্য কোনো উপযুক্ত বাগান বাড়ি পাওয়া যায় কিনা খোঁজ করার জন্য। তিনি ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসেন। এখন রামচন্দ্র সে প্রসঙ্গ উত্থাপন করে শ্রীরামকৃষ্ণকে বলেন, যে কালে ত্রৈলোক্য অমন করলে অন্য কোথাও বাগানের খোঁজ করে দেখি। শ্রীরামকৃষ্ণ তাকে সমর্থন করে বলেন, হ্যাঁ, এখানে খিদে হচ্ছে না। মাস্টার মশাই তখন রামচন্দ্রকে বলেন, আজই যান। পরবর্তী দৃশ্য, তখন বেলা 12টা। ডাক্তার মহেন্দ্রলাল সরকার এসেছেন। তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের পরীক্ষা নিরীক্ষা সমাপ্ত করে প্রয়োজনীয় ব্যবস্থাদি দেন। ডাক্তার সরকারের অনুরোধে পাশের ঘরে গানের আসর বসে। সেখানে ভক্ত ও সেবকরা লাইন দিয়ে বসেছেন। তাদের সামনে ডাক্তার সরকার, এক পাশে মাস্টারমশাই। নরেন্দ্রনাথ কীর্তন গাইতে শুরু করেন। অল্প সময়ের মধ্যে কীর্তনের আসর জমে ওঠে। নরেন্দ্রনাথ গাইতে থাকেন, আমি গেরুয়া বসন অঙ্গেতে পরিব, শঙ্খের কুণ্ডল পরি, আমি যোগিনীর বেশে যাব সেই দেশে, যেখানে নিঠুর হরি। মাস্টারমশাই তাঁর আসন ছেড়ে উঠে নরেন্দ্রনাথের দিকে এগিয়ে যান। তিনি খেয়াল করেননি যে শ্রীরামকৃষ্ণ ইতিমধ্যে ঘরে চলে এসেছেন। উপস্থিত জনৈক ব্যক্তি মাস্টারমশাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কে দেখো। মাস্টারমশাই ঘুরে দাঁড়াতেই শ্রীরামকৃষ্ণকে দেখতে পান এবং তাঁর চরণে প্রণাম নিবেদন করেন। এদিকে কীর্তন চলছিল। আনন্দ ঘন শ্রীরামকৃষ্ণ বলেন, আখর দিতে হয়, আর ঘরে রইতে নারী। নরেন্দ্রনাথ উৎসাহিত হয়ে কীর্তন গাইতে থাকেন। কিছুক্ষণ
পরে শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে বলেন, সেই গানটি গাও না, নন্দনন্দন। মাস্টারমশাই হকচকিয়ে যান। তিনি নরেন্দ্রনাথকে অনুরোধ করেন গানটি গাইবার জন্য। সংকোচ ভাবের আবেগে মাস্টারমশাইয়ের গলার স্বর রুদ্ধ হয়ে যায়। মনে হয় নরেন্দ্রনাথ এই অনুরোধ রাখেন। অতঃপর তিনি পরিবেশন করেন মীরাবাইয়ের ভজন গান। নন্দনন্দন বিলমাই বদরানে ঘেরিমাই, ইত ঘন লরজে উত ঘন গরজে, চমকত বিজ্জু সবাই, উমড় দুমড় চহু দৃশ্যে আয়া, পবন চলই পুববাই, দাদুর মৌ পপিহা বৌলে, कोयल शब्द सुनाई। मीरा के प्रभु गिरिधर नागर, चरण कमल चितलाई। गानेर शेषे श्रीरामकृष्ण तार निजेर घरे चले जान। ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं, भक्तानुकम्पार्थितविग्रहं वै, ईशावतारं परमेशमिदं, तं रामकृष्णं शिरसा नमामि। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ परतत्ते सदा लीन रामकृष्णसमाज्ञया, यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम नमो भगवते रामकृष्णाय, नमो नमः।